শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের উপকণ্ঠে এক গণ্ড গ্রাম। পরন্ত বিকেল, গ্রামের শেষ মাথায় মুখোপাধ্যায়দের বিশাল জমিদার বাড়ি, যার সিংহ দুয়ার এখন আগাছায় ঢাকা। জমিদার বাড়ির চত্বরের এক কোণে দাঁড়িয়ে আছে এক প্রাচীন আটচালা শিব মন্দির। মন্দিরের টেরাকোটার কাজগুলো ক্ষয়ে গেছে, যেন কোনো এক অজানা অভিশাপে তারা কুঁকড়ে যাচ্ছে দিন দিন। প্রত্যুষ মন্দিরের ঠিক সামনে এসে দীর্ঘশ্বাস ফেলে দাঁড়ালো। হ্যাঁ, বিশ্বাস কর সৌমেন, এই খিলানগুলোর দিকে তাকালে মনে হয় ওরা যেন কিছু বলতে চাইছে। ইতিহাসের বইতে যা পড়েছি, তার চেয়ে এই শ্যাওলা ধরা ইঁটগুলোর গন্ধ অনেক বেশি সত্যি রে। তুই আর তোর এই পুরনো বাড়ির নেশা। কলকাতায় এসি ঘরে বসে ল্যাপটপে রিসার্চ করা এক জিনিস, আর এই হাড় জিরজিরে গ্রামে মশার কামড় খেয়ে রাত কাটানো অন্য জিনিস। তুই সত্যি সিরিয়াস তো? এখানে কিন্তু ইলেকট্রিসিটি এখনো খামখেয়ালি। আরে বাবা, ওটাই তো আসল চার্ম। এই শোন, আমি কিন্তু এখানে কোনো সস্তা ভৌতিক গল্প লিখতে আসিনি, কেমন? আমি চাইছি এই তোদের মুখোপাধ্যায় বাড়ি, মানে তোদের মুখোপাধ্যায় জমিদার বাড়ির আসল ইতিহাসটা খুঁজতে। তুই তো জানিস আমি বাংলার বিলুপ্ত প্রায় লোকগাথা নিয়ে কাজ করছি। তোর এই বাড়ির ভেতরে যে রক্ত মাংসের ইতিহাস চাপা পড়ে আছে, আমি না সেইটাকে মলাটবন্দি করতে চাই। বিষ্ণুপুরের এই প্রত্যন্ত গ্রামের উত্তরসূরি সৌমেন গলার স্বর নিচু করে বলল, ইতিহাস তো অনেক আছে রে প্রত্যুষ, কিন্তু সব ইতিহাস কি আর সাদা কাগজে কালি দিয়ে লেখা যায়? কিছু কিছু অধ্যায় ধুলো আর রক্ত দিয়ে ঢাকা থাকাই ভালো। ওই যে দেখছিস মন্দিরটা, ওটা আমাদের কুলদেবতার মন্দির ছিল এককালে, কিন্তু গত 70 বছরে কেউ ওখানে প্রদীপ জ্বালাতে সাহস পায়নি। ওরা দুজন মিলে মন্দিরের চাতালে গিয়ে বসে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক ক্রমশ তীব্র হচ্ছে। দূর থেকে যেন কোনো এক নাম না জানা পাখির ডাক শোনা যাচ্ছে। কেন? না মানে এমনটা বলছিস কেন? এই টেরাকোটার কাজগুলো তো অপূর্ব রে। আর ওই যে ওপরের দিকটায় দেখ, ওখানে কি কোনো দেবীর মূর্তি ছিল কখনো? না মানে ওটা তো শিবের মন্দিরের চিরাচরিত অলঙ্করণ নয় বলেই মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো এক সময় কোনো এক নারী মূর্তি, যার হাতে কলম আর অন্য হাতে একটা করটি। আমি ঠিক বললাম রে? সৌমেন খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে আবার বলতে শুরু করলো। ওটাই তো রহস্য। ঠাকুরদার মুখে শুনেছি আমাদের এক পূর্বপুরুষ, নাম ছিল রাজীব লোচন মুখোপাধ্যায়। তিনি ভীষণ বিদ্বান ছিলেন, কিন্তু তার জেদ ছিল অদ্ভুত। তিনি বিশ্বাস করতেন দেবীকে তুষ্ট করতে পারলে এমন এক দৈব শক্তি পাওয়া যায় যাতে যা লেখা হবে তাই বাস্তবে ঘটবে। তিনি এই মন্দিরে বসে মাসের পর মাস তন্ত্র সাধনা করতেন। লোকে বলে তিনি সফল হয়েছিলেন, কিন্তু তার মূল্য দিতে হয়েছিল বড় চড়া। প্রত্যুষ তখনই ডায়েরিটা খুলে কিছু একটা নোট নিতে নিতে বলতে থাকলো, ইন্টারেস্টিং। তার মানে তুই বলতে চাইছিস এটা কোনো সাধারণ মন্দির নয়? আচ্ছা, এটাকে কি তাহলে অক্ষর মন্দির বলা যেতে পারে? না মানে দেবীর হাতে একটা
কলম, সেজন্যই বলছি আর কি। সৌমেনের গলায় আবারও অস্বস্তি, আবারও দীর্ঘশ্বাস ফেলে বলল, গ্রামের লোক একে অক্ষর বলে ধান বলে। রাজীব লোচন যখন মারা যান তখন নাকি তার সারা শরীরে কালির বদলে রক্তের দাগ ছিল। আর যে পাণ্ডুলিপিটা তিনি শেষ করেছিলেন সেটা নাকি আজও এই মন্দিরের কোথাও লুকানো আছে। যে সেটা পড়বে তার কলমে নাকি ওই অভিশপ্ত শক্তিটা চলে আসবে। তুইও না সৌমেন এসব বিশ্বাস করিস এখনো? আরে শোন, এসব আদিম মিথ থেকেই কিন্তু দারুণ দারুণ সব ভূতের গল্পের প্লট তৈরি হয়। দেখিস, আমার এই রিসার্চটা না যখন শেষ হবে, লোকে বিষ্ণুপুরের তোদের এই গ্রামটাকে অন্য চোখে দেখবে। ওই শুধু শুধু ভয় পাওয়ানো ভূতের গল্পের খোরাক নয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, এই মন্দিরের কোনো সেবায়েত মানে কোনো পুরোহিত নেই? না, শুধু মাঝে মাঝে একটা মেয়েকে দেখা যায়। তার নাম নাকি বিদিশা। গ্রামের কেউই ওর ঠিকুজি কুষ্টি জানে না। লোকে বলে ও নাকি ওই রাজীব লোচনেরই কোনো উত্তরসূরি। ও নাকি এখনো এই মন্দিরের ধুলো পরিষ্কার করে মাঝে মাঝে। তবে ওর চোখে চোখ পড়লে শরীর হিম হয়ে যায়। কথায় কথায় মন্দির চত্বর আর তার পাশের জঙ্গলটা যেন ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে। খানিকটা উদাস হয়ে প্রত্যুষ সেই দিকে তাকিয়ে বলল, কি নাম বললি? বিদিশা? বাহ, নামটা তো বেশ কাব্যিক। এই দেখ সৌমেন, তোর গ্রামটা কিন্তু আমাকে হতাশ করেনি। এই স্তব্ধতা, এই পরিত্যক্ত মন্দিরের গন্ধ, আমি না যা খুঁজছিলাম ঠিক সেটাই পেয়েছি জানিস। হঠাৎ মন্দিরের গর্ভগৃহের ভেতর থেকে একটা খসখসে আওয়াজ আসে, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে চলে গেল। প্রত্যুষ আর সৌমেন দুজনেই একে অন্যের দিকে চমকে তাকালো। কে 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 ওখানে? কে 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 ওখানে? সৌমেন, আমার মনে হচ্ছে কেউ আছে ভেতরে। আমরা একবার। মনে মনে সৌমেন নিজেও খানিকটা ভয় পেল। তারপর প্রত্যুষকে ফিস ফিস করে বলল, চল এখান থেকে, প্রত্যুষ চল। সন্ধ্যা নেমে গেছে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। রাতে এই মন্দিরের বাতাস ভারী হয়ে যায়। চল, বাংলোয় গিয়ে বসি, চল। প্রত্যুষ মনে মনে ভাবল, বাতাস ভারী নয় রে সৌমেন, চারপাশের হাওয়াটা যেন কিছু একটা পড়ার চেষ্টা করছে। ওরা দুজনে যখন মন্দির থেকে উঠে হাঁটতে শুরু করলো, প্রত্যুষ একবার পিছন ফিরে তাকালো। আবছা অন্ধকারে মনে হলো মন্দিরের সেই ক্ষয়ে যাওয়া নারী মূর্তিটা যেন একটু ঝুঁকে ওদেরকে দেখছে। প্রত্যুষের পকেটে থাকা তার প্রিয় ফাউন্টেন পেনটা হঠাৎ খুব গরম হয়ে ওঠে, যেন কলমটা জীবন্ত হয়ে উঠেছে। মুখোপাধ্যায় বাড়ির চত্বরে থাকা পুরনো গেস্ট হাউস। রাত বাড়ছে, চারপাশ নিঝুম। শুধু বাঁশ বাগানের মাথার উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের একটা এক টানা গোঙানি শোনা যাচ্ছে। সৌমেন প্রত্যুষকে তাদের বাড়ির এই গেস্ট রুম বা বাংলো দেখাতে দেখাতে বলল, শোন প্রত্যুষ, তুই এই ঘরেই ফ্রেশ হয়ে নে। আমি ভেতরে যাচ্ছি মার কাছে। রাতের খাবারটা গুছিয়ে নিয়ে আসি। একা থাকতে ভয় করবে না তো? আমাদের এই পুরনো বাংলোর রাতগুলো কিন্তু একটু বেশি গা ছমছমে হয়। তবে যদি বলিস, আমি কিন্তু তোর সঙ্গে এই বাংলোতেই থাকতে পারি। অবশ্য তুই চাইলেও আমাদের বাড়ির ভেতরে, মানে আমার ঘরে চলে আসতে পারিস।
আরে না না, এই তো ডায়েরি আর ল্যাপটপ আছে। আর তাছাড়া ভয় পেলে কি আর টিসার্চ হয়? তুই যা, তুই যা, পিসিমাকে বলিস খুব বেশি কিছু রান্না বান্না না করতে। রাতের দিক তো একটু হালকা ফুলকাই ঠিক আছে। যাই, আমি বরং বারান্দায় বসে একটু নোটসগুলো গুছিয়ে নিই। ঠিক আছে, তবে বেশি রাত করিস না। আর শোন, ঘরের বাইরে খুব একটা যাস না। এই গ্রামে সাপখোপের বড্ড উপদ্রব। আমি আধ ঘন্টার মধ্যেই আসছি, ঠিক আছে? সৌমেন অন্ধকার পথ ধরে মূল বাড়ির দিকে চলে যায়। ওর টর্চের আলোটা ক্রমশ ছোট হতে হতে একসময় মিলিয়ে যায়। প্রত্যুষ একা দাঁড়িয়ে থাকে বারান্দায়। ঝিঁঝি পোকার ডাকটা যেন একটা তালের মতো বাজছে। প্রত্যুষের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। ও পকেট থেকে তার প্রিয় ফাউন্টেন পেনটা বের করে নাড়াচাড়া করল। কলমটা এখনো অস্বাভাবিক রকমের গরম। প্রত্যুষ মনে মনে ভাবল, কি জানি বাবা, সাক্ষ্য নাকি অন্য কিছু। আসলে এই সৌমেন ছেলেটা না বড্ড বেশি বাস্তববাদী। ওর চোখের কোণে কিন্তু আমি একটা ভয় দেখেছি। এই মন্দির, এই অন্ধকার, এর আড়ালে, আচ্ছা, এর আড়ালে এমন কিছু কি একটা আছে যেটাই ও লুকোতে চাইছে? রাজীব লোচন মুখোপাধ্যায়, তিনি কি সত্যিই শুধু তন্ত্র সাধনা করতেন, নাকি তিনি এমন কিছু লিখেছিলেন যা আজও এই মাটির নিচে নিঃশ্বাস নিচ্ছে? কৌতূহল সংবরণ করতে না পেরে প্রত্যুষ একটা ছোট্ট টর্চ নিয়ে বাংলোর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। পা টিপে টিপে সে আবার সেই পরিত্যক্ত শিব মন্দিরের ঠিক সামনে গিয়ে দাঁড়ায়। রাতের আলো ছায়ায় মন্দিরটাকে একটা বিশাল কালপুরুষের মতো মনে হচ্ছে। মন্দিরের গায়ে খোদাই করা সেই নারী মূর্তির চোখগুলো যেন অন্ধকারের মধ্যেও জ্বলছে। ফিস ফিস করে প্রত্যুষ বলল, ওরে, ইতিহাস কি শুধু পাতায় থাকে, নাকি এরকম পাথরের খাঁজেও লুকিয়ে থাকে? যদি এই দেওয়ালগুলো কথা বলতে পারত। ওরা কথা বলে বাবু, শুধু শোনার মতো কান চাই। প্রত্যুষ চমকে পিছনে ফেরে। তার টর্চের আলোটা কেঁপে ওঠে। মন্দিরের সিঁড়ির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক তরুণী। গায়ের রং শ্যামলা, কিন্তু তাতে এক অদ্ভুত দীপ্তি। কাঁধ পর্যন্ত নামানো এক রাশ কোঁকড়ানো চুল, তাও আবার অবিন্যস্ত। পরনে একটা সাধারণ সুতির শাড়ি, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিটা এই ভাঙাচোরা পরিবেশের সাথে বড্ড বেমানান। ও, আপনি, আচ্ছা, আপনি এখানে এই রাতে কি করছেন? উফ, আর একটু হলেই তো ভয় পাইয়ে দিয়েছিলেন। আপনি কি এই গ্রামেই থাকেন নাকি? প্রত্যুষের সামনে দাঁড়ানো রহস্যময়ী তরুণী এক গাল হাসি হেসে জবাব দিল, ভয় তো তাদের পাওয়া উচিত যাদের লুকোনোর কিছু আছে। আপনি তো খুঁজতে এসেছেন, যারা খোঁজে তাদের ভয় পেতে নেই। এই কথা শুনে প্রত্যুষ খানিকটা অবাক হলো। আপনি জানলেন কি করে আমি কিছু খুঁজছি? আমি তো এখানে আমার বন্ধু মানে সৌমেনের বাড়িতে বেড়াতে এসেছি। তরুণী ততক্ষণে ধীরে ধীরে মন্দিরের চাতালে উঠে এসে দাঁড়ায়। তারপর বলে, আপনার হাতের ওই কলমটা বলছে, ওই কলমের নিবটা তৃষ্ণার্ত। ওটা সাধারণ কালিতে তৃপ্ত হয় না। এই মন্দিরটা দেখছেন, একে লোকে শিব মন্দির বলে, কিন্তু এর গর্ভগৃহে কোনো শিবলিঙ্গ নেই। এখানে এক সময় লিপি ভৈরবীর পুজো হতো।
প্রত্যুষ এবার বেশ কৌতূহলী হয়ে পড়ে। কি 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 বললেন? লিপি ভৈরবী? আমি তো অনেক রিসার্চ করেছি, না, এমন কোনো দেবীর নাম তো কখনো শুনিনি। শুনবেন কোত্থেকে? ইতিহাস তো বিজয়ীরা লেখে, যারা হেরে যায় তাদের কথা কেউ লেখে না। রাজীব লোচন বাবু যখন এই মন্দির করেছিলেন, তিনি চেয়েছিলেন এমন এক শক্তি বা শব্দের অতীত। তিনি বিশ্বাস করতেন মানুষের রক্তে যে লোহা থাকে, সেই লোহা দিয়ে যদি অক্ষর লেখা যায় তবে সেই শব্দ অমর হয়ে যায়। এই যে টেরাকোটার কাজগুলো দেখছেন, এগুলো মাটি দিয়ে গড়া নয় বাবু, এগুলো মানুষের হাড়ের গুঁড়ো আর আঠা দিয়ে তৈরি। তাই তো এত বছর হয়ে গেলেও এগুলো ক্ষয়ে যায়নি। এই কথা শুনে প্রত্যুষের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। আহ, আপনি কি মজা করছেন? হাড়ের গুঁড়ো? এটা তো অসম্ভব। না, মানে প্রত্নতাত্ত্বিক বিচারে কিন্তু এর কোনো ভিত্তিই নেই। এবার সেই তরুণী পায়ে পায়ে আরো কিছুটা কাছে এগিয়ে আসে। ভিত্তি খুঁজছেন? ওই যে ওপরের মূর্তির হাতের কলমটা দেখছেন, ওটা এক সময় আসল সোনার ছিল। রাজীব লোচন যখন নিজের শেষ লেখাটা লিখছিলেন, তখন এই কলমটা নাকি একা একাই নড়ছিল। তিনি মারা যাওয়ার পর কলমটা নাকি এই মন্দিরের মেঝের নিচে অদৃশ্য হয়ে যায়। লোকে বলে যে রাতে এখানে কেউ একা কলম নিয়ে বসে, সেই রাতে পুরনো অক্ষরগুলো আবার জেগে ওঠে। তাই বুঝি? তা আপনি এই মন্দির সম্পর্কে অনেক কিছুই তো জানেন দেখছি। সৌমেন সৌমেন কি আপনার কথাই বলছিল? আপনি আপনি কি বিদিশা নামের কেউ? তরুণী একটু থেমে তীক্ষ্ণ নজরে প্রত্যুষের দিকে তাকিয়ে বলল, নাম দিয়ে কি হবে? নাম তো একটা পরিচয় মাত্র, আসল হলো কাজ। আপনি তো লিখবেন বলে এসেছেন, তা আপনার গল্পে কি সত্যি থাকবে, নাকি শুধু কাল্পনিক ভূতের ভয়? না 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 না, ওসব কোনো কাল্পনিক ভূতের গল্প থাকবে না। দেখুন, আমি বাস্তবধর্মী কিছু লিখতে চাই। এই এত বড় বাড়ি, এত বড় জমিদারি, এত পুরনো সব স্থাপত্য, এইসব অবহেলিত ইতিহাস নিয়েই আমার লেখা। তবে শুনুন, এই মন্দিরে কোনো দেবী নেই। এখানে আছে শুধু অতৃপ্ত কিছু অক্ষর, যারা ডানা ঝাপটায় শুধু মুক্তির জন্য। আপনি যদি সাহস দেখান তবে এই কলম আপনাকে অনেক কিছু দেখাতে পারে। কিন্তু মনে রাখবেন, সব অক্ষর মুছে ফেলা যায় না। কিছু কিছু অক্ষর জীবনের চেয়েও ভারী হয়ে ওঠে। হঠাৎ বাড়ির ভিতরের দিক থেকে সৌমেনের গলার আওয়াজ পাওয়া যায়। প্রত্যুষ অমনি পিছনে ফিরে তাকায়। ওই তো সৌমেন ডাকছে। আমাকে না যেতে হবে। আচ্ছা, আপনি কি কাল একবার আসতে পারবেন? না, মানে আপনার সাথে এই ইতিহাস নিয়ে আরও একটু কথা বলতে চাই আর কি। মাত্র এই কটা কথা বলে প্রত্যুষ কয়েক সেকেন্ডের জন্য সৌমেনের দিকে তাকিয়ে আবার তরুণীর দিকে ফিরতেই দেখে জায়গাটা ফাঁকা। মন্দিরের সিঁড়িতে শুধু কয়েকটা শুকনো পাতা পড়ে আছে। কেউ যে সেখানে দাঁড়িয়েছিল তার কোনো চিহ্নই নেই। চমকে উঠল প্রত্যুষ। এ কি, কোথায় গেলেন? কোথায় গেলেন উনি? এত তাড়াতাড়ি কোথায় মিলিয়ে গেলেন? অন্ধকার থেকে ভেসে আসে সেই চেনা কণ্ঠস্বর। আমার নাম বিদিশা। মনে রাখবেন লেখক বাবু,
অন্ধকারেই সব অক্ষর স্পষ্ট পড়া যায়, আলোতে শুধু মায়া দেখা যায়। কিছুক্ষণের জন্য বাতাসে যেন বিদিশার নামটা প্রতিধ্বনিত হতে থাকে। প্রত্যুষের বুকটা ধক করে ওঠে। ও টর্চ জ্বালিয়ে আশেপাশে খোঁজ করে, কিন্তু না, কেউ কোথাও নেই। ওর হাতের ফাউন্টেন পেনটা হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা। সৌমেন ধীর পায়ে কাছে এগিয়ে আসে। আরে, তুই এখানে কি করছিস? আমি তো বাংলোয় গিয়ে তোকে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তোকে বারণ করলাম না বেরোতে? সৌমেন, ওই বিদিশা এসেছিল, এই মাত্র এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছিল। ও না আমাকে এই মন্দিরের এক লিপি ভৈরবীর কথা বলছিল, জানিস। প্রত্যুষের এই কথাগুলো শোনার পর সৌমেন খানিকটা কাঁধ ঝাঁকিয়ে বলল, কি সব আবুল তাবুল বকছিস? বিদিশা সে আবার আসবে কোত্থেকে? তোকে একটু আগেই বললাম না, ওর বাস্তব অস্তিত্ব কেউ জানেই না। এসব তো শুধুমাত্র মনের ভুলও হতে পারে। আর লিপি ভৈরবী, আমি এই গ্রামে জন্মে বড় হলাম, কোনো দিন এমন নাম শুনিনি। তুই কি স্বপ্ন দেখছিস নাকি? প্রত্যুষ খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর বলল, স্বপ্ন? কিন্তু আমি তো ওর গলার আওয়াজ পেলাম, ওকে জলজ্যান্ত চোখের সামনে দেখলাম, ওর চোখের ওই খয়েরি মণি দুটো স্পষ্ট দেখেছি। ও বলল অন্ধকারেই নাকি সব অক্ষর পড়া যায়। বিশ্বাস কর সৌমেন, আমি একটুও বাড়িয়ে বলছি না তোকে। চল এখান থেকে চল, তোর শরীর ঠিক নেই। অতটা দূর থেকে ট্রাভেল করে এসে তোর বোধহয় টায়ার্ড লাগছে। খেয়ে নিয়ে শুয়ে পড়বি, চল। সৌমেন এবার প্রত্যুষকে টানতে টানতে ভিতরে নিয়ে যায়। প্রত্যুষ একবার শেষবারের মতো মন্দিরের দিকে পিছন ফিরে তাকায়। অন্ধকারে ওর মনে হয় মন্দিরের সেই নারী মূর্তিটা যেন এক চিলতে হাসল, আর তার পকেটের কলম থেকে এক ফোঁটা গাঢ় লাল কালি গড়িয়ে তার হাতের তালুতে এসে লাগল, ঠিক যেন তাজা রক্ত। রাত তখন প্রায় 1:30 বা 1:45। বাংলোর নিঝুম ঘর, ল্যাম্পশেডের মৃদু আলোয় প্রত্যুষের টেবিলটা আধো অন্ধকার হয়ে আছে। বাইরে হঠাৎ করেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু সেই বৃষ্টি যেন ক্রমশ বেগ বাড়াচ্ছে। না, কিছুতেই আজ আর মনে হচ্ছে ঘুম আসবে না। হাতের তালুর এই লাল কালির দাগটা এখনো যাচ্ছে না কেন? সাবান দিয়ে ধুয়ে এলাম, তখন ঘষলাম কত করে, কিন্তু রংটা যেন কেমন একটা চামড়ার ভেতর ঢুকে যাচ্ছে। বিদিশা, কে ওই মেয়েটা? ওর কথাগুলো কেন মাথার মধ্যে বারবার হাতুড়ির মতো পেটাচ্ছে? অন্ধকারেই সব অক্ষর স্পষ্ট পড়া যায়, মানেটা কি? এই কথাটার মানেটা কি? প্রত্যুষ উঠে বসে, টেবিলের উপর রাখা তার ডায়েরি আর সেই ফাউন্টেন পেনটার দিকে তাকায়। হঠাৎ সে লক্ষ্য করে ঘরের নিস্তব্ধতার মাঝে কলম থেকে যেন একটা সূক্ষ্ম টিক টিক শব্দ হচ্ছে, যেন কোনো ঘড়ি চলছে তার ভিতরে। সে সম্মোহিতের মতো কলমটা হাতে তুলে নেয়। আজ আমাকে লিখতেই হবে, এই স্তব্ধতা ভাঙতেই হবে আমায়। প্রত্যুষ ডায়েরির সাদা পাতাটা খোলে। কলমটা কাগজে ছোঁয়ানোর আগেই ঘরটা হঠাৎ বরফ শীতল হয়ে যায়। জানলার কপাটগুলো বন্ধ থাকা সত্ত্বেও একটা দমকা হাওয়া ঘরের পর্দাগুলোকে উড়িয়ে নিয়ে যায়। ঘরের
মোমবাতিটা হঠাৎ নিভে যায়। শুধু বাইরের বিদ্যুতের ঝলকানির আলোয় ঘরটা ক্ষণে ক্ষণে সাদা হয়ে উঠছে। আবারও প্রত্যুষের কানের কাছে প্রতিধ্বনিত হয় সেই তরুণীর কণ্ঠস্বর। শুরু করুন প্রত্যুষ বাবু, আপনার রক্তে এখন লোহা টকবক করছে। লিপি ভৈরবী তৃষ্ণার্ত, শুরু করুন। প্রত্যুষ আঁতকে উঠে ঘুরে তাকায়। জানলার গ্রিলের ওপাশে দাঁড়িয়ে বিদিশা। বৃষ্টির জল তার মুখে পড়ছে না, সে যেন ভিজেও ভিজছে না। তার চোখ দুটো আর সাধারণ মানুষের মতো নয়, বরং জ্বলন্ত অঙ্গারের মতো লাল। আপনি আপনি এখানে এত রাতে কিভাবে? আর তাছাড়া আমার জানলা তো বন্ধ ছিল। আপনি তো, সৌমেন বলল। প্রত্যুষের এই সমস্ত অসংলগ্ন কথায় বিদিশা জানলার ওপাশ থেকে হেসে ওঠে। তার হাসিতে যেন অদ্ভুত একটা আর্তনাদ লুকিয়ে আছে। সৌমেন তো সীমাবদ্ধ মানুষের গল্প জানে। সে জানে না অক্ষররা মরে না, তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে। আপনি তো সেই সাহসী লেখক, তবে ভয় পাচ্ছেন কেন? লিখুন, লিখুন রাজীব লোচনের সেই শেষ লাইনটা যা তিনি পূর্ণ করতে পারেননি। লিখুন। কি কি লাইন? আমি তো জানি না, আমি জানি না তিনি কি লিখতে চেয়েছিলেন। আমি জানি না। বিদিশা যেন দেওয়ালের সব ব্যবধান ধুয়ে মুছে দিয়ে ঘরের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করে, কিন্তু তার পা মেঝের ওপর দিয়ে ঘষ্টে চলার কোনো শব্দ হয় না। জানতেন না, কিন্তু এখন জানবেন। আপনার হাতের তালু দিয়ে সেই কালি আপনার শিরায় পৌঁছে গেছে। আপনি এখন কলম নয়, আপনি নিজেই এক একটা লিপি। বিদিশা প্রত্যুষের হাতটা চেপে ধরে। প্রত্যুষ অনুভব করে বিদিশার হাতটা পাথরের মতো শক্ত আর হিম শীতল। ও যন্ত্রণায় চিৎকার করতে চায়, কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বেরোয় না। বিদিশার আঙুলগুলো প্রত্যুষের কলম ধরা হাতটাকে চালনা করতে শুরু করে। ডায়েরির সাদা পাতায় কলমের নিবটা আঁচড় কাটতে থাকে। না 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 না, এটা আমি লিখছি না, এটা আমায় দিয়ে কেউ লিখিয়ে নিচ্ছে। এই কালি, এই কালি এত এত লাল কেন? বিদিশা প্রত্যুষের পিঠের উপর ঝুঁকে পড়ে। দেখুন প্রত্যুষ বাবু, ইতিহাসের পাতা উল্টে যাচ্ছে। রাজীব লোচন চেয়েছিলেন তার বংশের সব পাপ এই মন্দিরের নিচে পুঁতে দিতে, কিন্তু পাপ কি মোছে? পাপ তো রক্ত চায়। কলমটা আরো জোরে চাপুন, হ্যাঁ আরো জোরে। বিদ্যুতের আলোয় প্রত্যুষ দেখে ডায়েরির পাতায় ফুটে উঠছে অদ্ভুত সব সাংকেতিক চিহ্ন। অক্ষরগুলো নড়াচড়া করছে, যেন এক একটা পোকা কাগজের উপর কিলবিল করছে। হঠাৎ প্রত্যুষের মনে হয় ডায়েরির পাতা থেকে রক্ত চুইয়ে তার কোলের উপর এসে পড়ছে। আবারও গম্ভীর ভরাট কণ্ঠস্বরে বিদিশা প্রত্যুষের কানে কানে বলে, লিপি ভৈরবী জেগেছে। আজ রাতের পর এই কলম আর আপনার থাকবে না, আপনিও আর আপনার থাকবেন না। আপনি হয়ে যাবেন এই মন্দিরের নতুন প্রহরী, নতুন রাজীব লোচন। ঠিক এমন সময় বাইরে থেকে সৌমেনের দরজা ধাক্কানোর আওয়াজ শোনা যায়। প্রত্যুষ বিদিশার দিকে তাকিয়ে তীব্র আর্তনাদ করে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, সৌমেন আসছে, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। বিদিশা আবারও প্রত্যুষের কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে,
সৌমেনকে কি আপনি বাঁচাতে পারবেন প্রত্যুষ বাবু? আপনি যে ওর নামটা লিখে ফেলেছেন ওই পাতায় রক্তের অক্ষরে। হঠাৎ একটা বিকট শব্দে জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। বিদিশা অদৃশ্য হয়ে যায় এক মুহূর্তের মধ্যে। প্রত্যুষ দেখে ডায়েরির পাতায় বড় বড় করে লেখা সৌমেন, আর সেই নামের উপর দিয়ে এক ফোঁটা তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সৌমেন দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু সে ঘরে ঢোকা মাত্রই প্রত্যুষ দেখে সৌমেনের গলার কাছে একটা অদৃশ্য আঁচড় ফুটে উঠছে। প্রত্যুষ, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুই 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 কি লিখেছিস ওখানে? বল, কি লিখেছিস? প্রত্যুষ পাগলের মতো কলমটা হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কলমের নিবটা তার তর্জনীর চামড়া পুড়ে হাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে যেন। প্রত্যুষ, পেনটা ফেলে দে, পেনটা ফেলে দে প্রত্যুষ। ওটা তোকে গিলে খাচ্ছে। আমি পারছি না রে সৌমেন, পারছি না, আমি পারছি না। এই 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 কলমটা আমার রক্ত টেনে নিচ্ছে। ওটা লিখতে চাইছে, ওটা আজও সেই অসমাপ্ত বলিদান শেষ করতে চাইছে। হঠাৎ ঘরের কোণে ছায়ার মতো জমাট বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিদিশাকে। তার অবয়ব এখন দীর্ঘ আর ভয়ঙ্কর। তার গায়ের রং আকাশী নীল। তার কোঁকড়ানো চুলগুলো যেন সাপের মতো হাওয়ায় দুলছে। তার এক হাতে ধরা রয়েছে কলম, আর অন্য হাতে করটি। আপনি পারবেন প্রত্যুষ বাবু। লেখকের কলম যখন রক্ত পায় তখন ইতিহাস আর মিথ্যে হয়ে থাকে না। এই যে আপনার বন্ধু সৌমেন, ও তো ওই অভিশপ্ত বংশের শেষ রক্ত। ওর নাম আপনি ডায়েরিতে লিখে দিয়েছেন। এখন ওটা মুছার ক্ষমতা স্বয়ং দেবতারও নেই। না না, এটা হতে পারে না। আমি তো শুধু একটা গল্প লিখতে চেয়েছিলাম। সৌমেন নির্দোষ। ওর পূর্বপুরুষের পাপের সাজা ওকে কেন দেবেন? ধীর পায়ে এগিয়ে আসে বিদিশা। ওর পায়ের চাপে যেন মেঝেতেও মরমর করে শব্দ হচ্ছে। নির্দোষ কেউ নয়, যে ইতিহাস ভুলে যায় সেই অপরাধী। আজ এই মন্দিরের লিপি ভৈরবী তার সেই অক্ষরটি খুঁজছে। সেই অক্ষরটি হলো প্রাণ। বিদিশা প্রত্যুষের হাতটা ধরে জোর করে ডায়েরির উপর চেপে ধরে। ডায়েরির পাতা থেকে এক অদ্ভুত নীলচে আলো বিচ্ছুরিত হচ্ছে। প্রত্যুষ দেখে সৌমেনের শরীরটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যেন তার শরীরের সমস্ত প্রাণ শক্তি ওই কাগজের লেখাটুকু শুষে নিচ্ছে। আপনি থামুন, আমি নিজের জীবন দিয়ে লিখব। সৌমেনকে ছেড়ে দিন ওকে। এক লহমায় বিদিশা থেমে যায়। তার রক্তচক্ষু প্রত্যুষের চোখের উপর স্থির হয়। একটা হিম শীতল নীরবতা ঘরটাকে গ্রাস করে। পরের দিন ভোর, সূর্য সবে উঠেছে। মুখোপাধ্যায় বাড়ির সেই পরিত্যক্ত মন্দিরটা কুয়াশায় ঢাকা, চারপাশ নিঝুম। সৌমেন ধর্মর করে বাংলোর মেঝেতে জেগে ওঠে। প্রত্যুষ, 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 কোথায় তুই? কোথায় তুই? হ্যাঁ? সৌমেন উপলব্ধি করতে পারে সে বেঁচে আছে, আর অদ্ভুতভাবে তার গলায় কোনো আঁচড়ের দাগ নেই, শুধু একটা অস্বস্তি। কিন্তু গোটা ঘরটা লণ্ডভণ্ড। জানলার কাঁচ ভাঙা, টেবিল উল্টে পড়ে আছে, আর প্রত্যুষের সেই ডায়েরিটা, সেটা মেঝের মাঝখানে
খোলা পড়ে আছে। আতঙ্কে চিৎকার করে ওঠে সৌমেন। প্রত্যুষ, কই গেলি তুই? প্রত্যুষ! সৌমেন ডায়েরিটা হাতে তুলে নেয়। দেখে ডায়েরির শেষ পাতায় বড় বড় করে লেখা, আমি মুক্তি দিলাম। কিন্তু লেখাটা কোনো কালিতে নয়, একেবারে তাজা শুকিয়ে যাওয়া রক্তে। আর তার নিচে রাখা রয়েছে সেই প্রাচীন পিতলের ফাউন্টেন পেনটা। কলমের নিবটা এখনো পুরোপুরি লাল। এ কি সর্বনাশ করলি প্রত্যুষ? তুই কোথায় গেলি? হ্যাঁ, কোথায় গেলি তুই? সৌমেন পাগলের মতো দৌড়ে মন্দিরের সামনে যায়। সেখানে গিয়ে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। মন্দিরের সেই ক্ষয়ে যাওয়া নারী মূর্তির হাতে আগে যে পাথরের কলমটা ছিল, সেখানে এখন একটা রক্ত মাংসের মানুষের আঙুলের হাড় লেগে আছে। আর মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে ফুটে উঠেছে এক নতুন চিত্র। একজন যুবক, অবিকল প্রত্যুষের মতোই দেখতে, সে এক দৃষ্টে দেওয়ালের দিকে তাকিয়ে এক অন্তহীন ইতিহাস লিখে চলেছে। ইতিহাস ইতিহাস শেষ হয় না সৌমেন, ইতিহাস শেষ হয় না। ওটা শুধু রূপ পাল্টায়। আমি এই শব্দের ভেতর বেঁচে থাকবো। তোরা আলোর জগতে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। আজও সেই গ্রামে গেলে লোকে বলে অমাবস্যার রাতে মুখোপাধ্যায় বাড়ির পরিত্যক্ত মন্দির থেকে কলম ঘষার শব্দ শোনা যায়। কেউ সেখানে একা কলম নিয়ে গেলে তার ডায়েরিতে নাকি অচেনা হাতের লেখা ফুটে ওঠে। আর বিদিশা, সে আজও সেই মন্দির পাহারা দেয়। কোনো এক অজানা রহস্যের উন্মোচন সে কখনোই চায় না। নতুন কোনো লেখকের অপেক্ষায় সে জেগে থাকে, যার রক্তে আবার জেগে উঠবে অক্ষর লিপি। আজকের গল্প অক্ষর লিপি এ পর্যন্তই। জানি বেশ কয়েকটা দিনের ব্যবধান। হ্যাঁ, ওই শারীরিক এবং মানসিক কিছু প্রতিকূলতা কাটিয়ে আবার নতুনভাবে শুরু করলাম ভূত চর্চার নতুন নতুন গল্প। এবার থেকে আবারও প্রতি বুধবার এবং শনিবার নির্ধারিত সময়ে শোনা যাবে নতুন গল্প। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সে কথা। সম্ভব হলে হাইপ করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই অনুরোধ রাখব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন সুপ্রিয়া মাঝি, মোহিনী ভট্টাচার্য, পায়েল খাটিয়াল দাস, সুরজ হাজরা, সুপর্ণা পাত্র, সীমা গিরি, স্নেহা, সৃজা ভট্টাচার্য, অপর্ণা সামন্ত, শম্ভু ভৌমিক, সৃজা মুখার্জি, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের গল্পের একেবারে প্রথমে যে জায়গার নাম উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সৌমেনদের বাড়ি যে জায়গায়, সেই জায়গাটার নাম কি? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এ প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই আর অপেক্ষা না করে চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে আমি নিজে। আজ তবে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী বুধবার ঠিক রাত্রি 8:30টায়, আর তারপর আবার আগামী শনিবার রাত্রি 9:30টায়। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকে সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।